থ্যাংক ইউ। আমরা মেল স্টেরিলিটি পড়ছিলাম। তো মেল স্টেরিলিটির ক্ষেত্রে আপনার আমাদের হাইব্রিডাইজেশন করার জন্য মেল স্টেরিলিটি খুবই দরকার। কারণ যে পোলেনটা ওই ফলটাকে যদি ফার্টিলাইজ করে ফেলে, ফলে তখন কিন্তু আর আপনার হাইব্রিড হাইব্রিড ভ্যারাইটি পাবেন না। তো এই জন্যই আমরা মেল স্টেরিলিটির জন্য অনেক কেমিক্যাল ইউজ করা হয়। কারণ আপনি তো একটা করে ফুল ধরে ধরে সেখানে আপনার ইয়ে করতে পারবেন না। মানে ওই পলেন অ্যান্থার কেটে ফেলতে পারবেন না। যখন এইখানে কিন্তু আপনার সিএমএস বলা হয়, সাইটোপ্লাজমিক মেল স্টেরিলিটি। এটাও একটা ব্যাপার আছে। আরটা হচ্ছে যে আপনার কিছু কেমিক্যাল ইউজ করা হয়, কলসিসিন নাকি আরো কি কি কেমিক্যাল আছে, যেগুলো দিলে আপনার অ্যাপ্লাই করলে ওই গাছ অটোমেটিক আপনার শুধুমাত্র ফিমেল ফ্লাওয়ার উৎপন্ন করবে। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে টেম্পারেচারটা একটা ফ্যাক্টর। অনেক দেশে ঠান্ডা এত বেশি থাকে যেখানে মেল অর্গানটা খুব বেশি অ্যাক্টিভ থাকে না। যেমন চীনে হাইব্রিড ধান এত বেশি হয়, উম, কারণ তাদের মেল স্টেরিলিটি নিয়ে চিন্তা করতে হয় না। কি বললো? নোটিফাইড ক্রপ, নন নোটিফাইড ক্রপ। ফার্স্ট নোটিফাইড ক্রপের নাম লিখুন। যে ফসলগুলো বাংলাদেশে আপনি যদি বীজ নিয়ে আসতে চান কোনো দেশ থেকে, যেগুলো এগুলো আপনি বাংলাদেশ থেকে কখনো নিয়ে আসতে পারবেন না। দেখেন, 7 crops considered notified by government for which the varieties can be released by public funded institution and university on নোটিফাইড ক্রপ। এগুলো অন্য কেউ আপনার ইয়ে করতে পারবে না, ভ্যারাইটি ডেভেলপ করতে পারবে না, নির্দিষ্ট কিছু লোক ছাড়া। সরি, একটু স্লাইডটা চলে গেল। আচ্ছা, ডাস্ট টেস্ট, ভিসিইউ টেস্ট, এটা কিন্তু বরাবরই আসে। আপনারা জানেন কোনো একটা বীজ যদি আমরা ধরেন যে আপনার, আমাদের প্রথম ক্লাসের দিকে মনে আছে আমি আপনাদেরকে বলেছিলাম যে কয়েক রকম আপনার বীজের কিছু আপনার ইয়ে আছে, টাইপস আছে। যেমন একটা বীজ যখন একটা বিজ্ঞানী ব্যবহার আবিষ্কার করে সেটাকে আমরা বলি নিউক্লিয়াস সিড। তারপরে ওইটা থেকে আপনার দেখা যায় কিছু রিসার্চ ইনস্টিটিউশন মিলে আপনার আরো কিছু বাড়াইলো, সেটাকে বলি আমরা ফাউন্ডেশন সিড। তারপরে আপনার এটাকে আরো যখন আমরা বিএডিসি এর মাধ্যমে ইয়ে করি তখন তাকে বলে রেজিস্টার্ড সিড। তারপরে হচ্ছে সার্টিফাইড সিড এবং ট্রুথফুলি লেভেল সিড। তো এই যে প্রক্রিয়াটা, তো এই প্রক্রিয়াটা গুলো করতে গেলে এই যে বীজগুলো, একটা বীজ আপনি যখন মাঠে ই করবেন, রেজিস্ট্রেশন দিবেন, তখন আপনার এটা কিছু টেস্ট করা হয়। এই টেস্ট গুলোকে নাম হচ্ছে আপনার ডাস টেস্ট, ডিস্টিংক্টনেস, ইউনিফর্মিটি অ্যান্ড স্টেবিলিটি। তাইলে আপনি এই তিনটা শব্দ মনে রাখলেই ডাস টেস্ট কি এটা বলতে পারবেন। ভিসিইউ টেস্ট, টেস্ট ফর ভ্যালু কাল্টিভেশন এন্ড ইউজ অফ সিড। সিম্পলি এটা একটা অ্যাব্রিভিয়েশন টাইপের। হ্যাঁ, এই দুটো জিনিস জেনে রাখবেন। তো আপনার আপনার টেস্ট ক্রসে এবং একটু একটু একটা জিনিস জেনে রাখেন, আমাদের ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস জিনিসটা কি। ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস, এই ব্যাক ক্রস প্রোগ্রামের মধ্যে আপনার রিকারেন্ট প্যারেন্ট কাকে বলা হয় এবং নন রিকারেন্ট প্যারেন্ট কাকে বলা হয়। হ্যাঁ, এই জিনিসটা বারবারই আসে। ব্যাক ক্রস এবং টেস্ট ক্রসের সংজ্ঞাটা আমরা একটু দেখি। ধরেন এক্স এবং ওয়াই, এই দুইটা ক্রসের ফলে একটা আমরা ভ্যারাইটি পাইলাম, সেটা হচ্ছে জেড। এই জেড কে যদি এইটার আগের প্যারেন্টস এর ডমিনেন্ট প্যারেন্টস এর সাথে ক্রস করা হয়, দ্যাট ইজ কল্ড ব্যাক ক্রস। এক্স এবং ওয়াই, এক্স এবং জেড এর এক্স ক্রস ওয়াই পাইলাম আমরা কি, জেড। এই জেড কে ক্রস করাবো আবার এক্স বা ওয়াই এর দ্বারা, তাহলেই এটাকে বলতেছে ব্যাকক্রস প্রোগ্রাম। তো এই ব্যাকক্রস প্রোগ্রামের ক্ষেত্রে আপনার রিকারেন্ট ভ্যারাইটি কাকে বলা হয় দেখেন। ইন ব্যাকক্রস প্রোগ্রাম দ্য রিসিপিয়েন্ট প্যারেন্ট, যেটা বারবারই আপনার ইয়ে করা হচ্ছে, ইজ কল্ড রিকারেন্ট প্যারেন্ট, যেটাকে যে ভ্যারাইটিটাকে বারবারই ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসটা ইয়ে করা হয়। আপনার দেখবেন এই সংখ্যাগুলো একটু দেখে রাখতে হবে। আর এই জিনিসগুলোর মধ্যে আপনার এখানে ছোট ছোট কিছু প্রশ্ন আছে যেগুলো মুখস্থ করার মতো, যে আপনার
এই ধানের অ্যান্থিসিস কয়টার সময় হয়, ধান গাছে কয়টার দিকে, সকাল 8টা থেকে 11টা, মানে সকালবেলা ধান গাছে অ্যান্থিসিস হয়। ব্রিতে এই প্রশ্ন কিন্তু আসে, দেখেন অ্যান্থিসিস পিরিয়ড অফ রাইস 8টা থেকে 11টা। রাইসের কয়টা অ্যান্থার আছে? 6টা অ্যান্থার আছে। হুইটের কয়টা অ্যান্সার আছে? 3টা অ্যান্সার আছে। তো আপনার এই ছোট ছোট প্রশ্ন আপনার এই জিনিসগুলো এগুলো আসে, এগুলো ছোট ছোট জিনিসগুলো এখান থেকে দেখে রাখবেন। আর F1, F2, F3, F4 এগুলোর মধ্যে কত পার্সেন্ট হোমোজাইগাস, কত পার্সেন্ট হেটারোজাইগাস, ওই চার্টটা আমি কিন্তু আপনাকে দিয়ে দিছি, বিয়ের মধ্যে আছে, প্রশ্নের মধ্যে আছে, ওটা আপনারা দেখে নেবেন। ওকে। এগুলো হচ্ছে এগুলো আমরা দেখছি, এটা দেখছি। ইমাস্কুলেশনের কিছু মেথড হচ্ছে আপনার জিনিস যেগুলো আমরা বললাম। ফিজিক্যাল মিউটাজেন কি, কেমিক্যাল মিউটাজেন, দুইটা ফিজিক্যাল মিউটাজেনের নাম লেখেন এক্স রে ও গামা রে। কেমিক্যাল মিউটাজেনের দুইটা নাম লেখেন ফরমালিন, 5 ক্লোরো ইউরাসিল, 5 ব্রোমো ইউরাসিল। তারপরে মিউটেন্ট কয়েকটা ভ্যারাইটির নাম বলেন, আসলে বিনার ভ্যারাইটি গুলো ম্যাক্সিমামই মিউটেন্ট ভ্যারাইটি। তো এই হচ্ছে অবস্থা। মেল স্টেরিলিটি কি কি ভাবে হয়? জেনেটিক্যাল হয়, মিউটেশনের মাধ্যমে মেল স্টেরিলিটি হয়, ক্রোমোজোমাল অ্যাবর্শনের মাধ্যমে হয়। তারপরে হচ্ছে যে উম, আমরা ইয়ের ক্ষেত্রে আপনার মোটরের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার কত? 2n মানে 14, মোটরের ক্রোমোজোম নাম্বার 14। এই আর কি, মোটামুটি আপনার এখান থেকে দেখলেই হবে। আহ এই যে কিছু সংজ্ঞা আসে, হোয়াট ইজ কমপ্লিট ডমিনেন্ট, হোয়াট ইজ ইনকমপ্লিট ডমিনেন্ট, হোয়াট ইজ কোডমিনেন্স। তারপরে বিভিন্ন ক্রসের রেশিও গুলো আসে, এগুলো আপনাদের এখান থেকে দেখে রাখতে হবে। বাট এগুলো যদি আপনি যদি শুধু মুখস্থ করেন সবসময় মনে পড়বে না, আপনাকে পরীক্ষায় কিছু টেকনিক্যালি কিছু মানে এইগুলো পেঁচায় পেঁচায় প্রশ্ন হয়, তখন আপনার মুখস্থ যারা তারা করে তারা একটু বুঝে বুঝে পড়তে হবে জিনিসগুলো। কমপ্লিট ডমিনেন্স কি, এপিস্টেটিক জিন কি? এপিস্টেটিস তো আমরা ইয়েতেই পড়ছি, সরি ইন্টারমিডিয়েটেই পড়ছি এপিস্টেটিস কি, জিন ইন্টারাকশন কি। এই জিনিসগুলো বেশি করে ম্যান্ডেলের যে সূত্র দুইটা আছে, এই সূত্র দুইটা কি কি, সূত্র দুইটার অনুপাত কোনটার কত, আর এইটার ব্যতিক্রম কি কি ক্ষেত্রে হয়, সেটার অনুপাত কত হয়, এটা আপনার ম্যান্ডেলের ক্ষেত্রে জেনে রাখবেন একদম মুখস্থ। তারপরে সংখ্যাগুলো আসে, ট্রান্সক্রিপশন কি, ট্রান্সলেশন কি, এমআরএনএ কি, তারপরে টিআরএনএ কি। হ্যাঁ, এই জিনিসগুলো আপনার একদম প্রত্যেকবার আসে, ট্রান্সক্রিপশন আসে, ট্রান্সলেশন আসে, তারপরে হচ্ছে এমআরএনএ আসে, মেসেঞ্জার আরএনএ আসে, এই জিনিসগুলো। তো কোনটা সেলফ পলিনেটেড, কোনটা ক্রস পলিনেটেড, এই জিনিসগুলো একটু দেখে রাখবেন। আর হচ্ছে থিওরি অফ যেটা বললাম, মেন্ডেলের আপনার সূত্রের দুইটা সূত্রের কি কি রেশিও আছে, এবং রেশিও গুলো যদি আপনার উল্টাপাল্টা হয় তাহলে আপনার কি কি মানে কত কত অনুপাত হয় দেখেন, এই যে এনে দেখেন ইনকমপ্লিট ডমিনেন্স, কোডমিনেন্স, হেটারোডমিনেন্স, কোনটার ক্ষেত্রে রেশিও কত এখানে লেখা আছে। তবে আপনারা কিন্তু এটার সাথে পড়ার করতে গিয়ে আপনারা আপনাদের শীট বই মিলাই পড়বেন, না হলে শুধু ইউটিউব পড়ে আপনি বুঝতে পারবেন না। এই বইতে অনেক কিছু শর্টকাট লিখতে যায়, আপনার জেনেটিক্স একটা হিউজ সাবজেক্ট, এই সাবজেক্টকে কাভার করা হয় নাই। তো এই কাভার ইউটিউব পড়ে কিন্তু আপনি পাবেন না। তো সেলের কিছু কমন কিছু প্রশ্ন, যেটা সেলের স্ট্রাকচার আপনারা জানেন, সেলের স্ট্রাকচার থেকে কোষের পাওয়ার হাউস অফ সেল, এটা কোনটা? মাইটোকন্ড্রিয়া। তারপরে ছোট ছোট কিছু জিনিস আছে যেগুলো সেল সাইকেল, মাইটোসিস ইন্টারফেস, মিওসিস ইন্টারফেস, এই জিনিস, মাইটোসিস ইন্টারফেস, এই জিনিসকে সেল সাইকেল বলা হয়। তো এই জিনিসগুলো এগুলো দেখে রাখবেন। বাট এখানে কোষ থেকে খুব বেশি প্রশ্ন এখানে হয় না। আপনারা দেখছেন যে সেন্ট্রোমিয়ারটা কি, এটা সংজ্ঞা অনেক সময় আসছে, সেন্ট্রোমিয়ারের দৈর্ঘ্য কতটুকু, এলিল কি, লুকাস কি, ডোমিনেন্স কি, রিসিসিভ জিন কি, তারপরে হোমোজাইগাস কি, এগুলো কিন্তু আপনার একেবারে সংজ্ঞা, এগুলো সংজ্ঞা জেনেটিক্স থেকে মুখস্থ করে ফেলতে হবে। ব্যাক ক্রস কি একটু আগে আপনাদের বলছি, সংজ্ঞাটা পড়ি। এ ক্রস বিটুইন হাইব্রিড F1 মানে এক্স ওয়াই দুটাকে ক্রস করে আমি পেলাম F1, F1 এন্ড ওয়ান অফ ইটস প্যারেন্টস, মানে F1 কে ক্রস করা হবে এক্স বা ওয়াই এর সাথে, ইজ নোন এজ ব্যাক ক্রস। দ্য ব্যাক ক্রস মেথড জেনারেলি F1 ইজ ইউজড এজ এ ফিমেল, মানে সেকেন্ড জেনারেশন যেটা সেটাকে ফিমেল হিসেবে ইউজ করা হয়, এন্ড দ্য ডমিনেন্ট প্যারেন্ট ইজ ইউজড এজ মেল। তাই আর কি। তো এইগুলো এখান থেকে সংখ্যাগুলো এটা দেখে রাখবেন, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। ডিএনএ নিয়ে অনেক প্রশ্ন যেহেতু এর আগে হয়েছে, দেখেন বিনাতে একবার একটা বিয়েতে প্রশ্ন 6-7টা ডিএনএ নিয়ে কোশ্চেন। ডিএনএ আপনার ইয়েগুলা কি কি, বন্ড কি কি, তারপরে আপনার পিউরিনে কি আছে, পাইরিমিডিনে কি আছে, একটা বন্ড থেকে আরেকটা বন্ডের দূরত্ব কতটুকু, ডাবল হেলিক্স এর সাথে কোন বন্ডের মাধ্যমে যুক্ত, আপনার জানেন হাইড্রোজেন আয়ন দিয়ে যুক্ত থাকে। এই জিনিসগুলো আপনার এখানে কিন্তু আপনার ডিএনএ আছে, যেটা ইন্টারমিডিয়েট লেভেলের কোশ্চেনেও আপনারা পাবেন।
ডিএনএ আর এর মধ্যে পার্থক্য কি, বেস পেয়ার কোনটার মধ্যে কত, এটি জিসি জি, এই জিনিসগুলো একটু দেখে রাখবেন। এখানে দেখেন আরএনএ এর মধ্যে আপনার এই যে দেখেন মেসেঞ্জার আরএনএ, রাইবোজোমাল আরএনএ, ট্রান্সফার আরএনএ, মেসেঞ্জার আরএনএ এর সংখ্যা কি, রাইবোজোমাল আরএনএ এর সংখ্যা কি, ট্রান্সফার আরএনএ কি সংখ্যা কি, এই জিনিসগুলো আমাদের এটা কিন্তু আসে, এবং সংখ্যার পার্থক্য করে দেখে রাখলে আপনার মুখস্থ সুবিধা হবে। সেল ডিভিশন নিয়ে খুব বেশি প্রশ্ন হয় না, এক দুইটা প্রশ্ন অনেক সময় হয়। তো এই যে একটু মাইটোসিস মিওসিস কোনটার মধ্যে কি ঘটে, আপনার কোন ফেজে কি ঘটে, এগুলো একটু দেখে রাখতে হবে। এই এই হচ্ছে মোটামুটি আমাদের জেনেটিক্স এর আমাদের মেজর কভারেজ এরিয়া। ব্রিডিং মেথড, ব্রিডিং মেথড আপনার একটা হিউজ জিনিস। ব্রিডিং মেথডের মধ্যে কোন জায়গায় আমরা মাস পপুলেশন, কোন জায়গায় আপনার আমরা পিউর লাইন সিলেকশন, কোন জায়গায় আপনার সিঙ্গেল সিড মেথড, এটা আপনার দেখে দেখে রাখতে হবে। তবে এত বড় প্রক্রিয়া আপনি কখনোই শিখতে পারবেন না, শেখা সম্ভব না, মনে রাখা সম্ভব না। সেক্ষেত্রে কোন মেথডটা কোন ধরনের, যেমন ক্রস পলিনেশনের জন্য কোন কোন মেথড ইম্পর্টেন্ট, মানে ইয়ে, সব কিন্তু ক্রস পলিনেশন হয় না, আবার সেলফ পলিনেশনের ক্ষেত্রে কোন কোন টেস্টিং মেথডটা ভালো, এই জিনিসগুলো আপনারা জাস্ট এখান থেকে দেখে রাখবেন। আর বেসিক কিছু জিনিস এখান থেকে দেখে রাখবেন ঠিক আছে। বাল্ক পপুলেশন, সিঙ্গেল সিটি মেথড, এগুলো কিন্তু দেওয়া হয়েছে মূলত এখান থেকে আপনার ডিটেল জানার জন্য, যারা জানতে চায় বা বিভিন্ন সময় পরীক্ষায় আসে। এইগুলা কিন্তু আপনার সাধারণত বাড়ির এক নাম্বারের কোশ্চেনের জন্য এগুলো পরীক্ষায় কোনোদিনই আসে না, ভিতর থেকে ছোট ছোট প্রশ্ন হয়। তাই মলিকুলার মার্কার, আপনারা জানেন মার্কার দিয়ে আপনার বিভিন্ন রকম আপনার আমরা এখন জেনেটিক্যাল অ্যাডভান্স জেনেটিক্যাল ইয়ে করি, মার্কার কে বলা হয় আপনার, মার্কারও এক ধরনের কিন্তু ডিএনএ। দেখেন মলিকুলার মার্কার ইজ এ ডিএনএ অর জিন সিকোয়েন্স within a recognized location of a chromosome which is used as a identification tool। মার্কার দিয়ে ডিএনএ কে আইডেন্টিফিকেশন করা হয়। তো বিভিন্ন রকম মার্কার আছে, আরএপিডি বলা হয়, এসএসআর, আরএফএলপি, এএফএলপি, ভিএনটিআর। তো এগুলোর সাইন্টিফিক পুরো নামটা যেমন র্যান্ডম অ্যাম্প্লিফাইড পলিমরফিক ডিএনএ, আরএপিডি, এসএসআর সিম্পল সিকোয়েন্স রিপিট, কোনটা কি মার্কার, এবং রিসেন্টলি নতুন নতুন কিছু মার্কারের নামও আপনার কাছে জানতে চাইতে পারি। তো পলিমারেজ চেইন রিঅ্যাকশন কি, পিসিআর, আপনারা জানেন পিসিআর হচ্ছে যে আপনার এখানে আপনার প্রথমে ডিএনএ থেকে ডিন্যাচারণ ন্যাচারণ করা হয়, তারপরে এনিলিং করা হয়, তারপরে এটা রেপ্লিকেশন করা হয়। এই যে এই প্রক্রিয়াটা আপনার এটাকে বলে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। তাহলে পলিমারেজ চেইন রিঅ্যাকশনের কয়টা ধাপ, ডিন্যাচারেশন, এনিলিং, এক্সটেনশন, এই তিনটা ধাপ। তিনটা ধাপ কত নম্বর কত কত ইয়েতে ঘটে এটা একটু দেখতে হবে। পিসিআরটা কিন্তু একটা মেশিনের মধ্যে করা হয়, আপনারা জানেন পিসিআর করা হয় একটা মেশিনের মধ্যে, মেশিনের মধ্যে টেম্পারেচার কত থাকে, তারপরে এটাকে কত ইয়েতে রোটেশন করা হয়, এই জিনিসগুলো এই যে এইখানে ইয়েগুলো দেখতে হবে, স্টেজেস অফ পিসিআর, এই জিনিসটা দেখে রাখলে আপনার এটা মানে মুখস্থ করতে পারবেন। তো জেনেটিক্স এই ছিল মোটামুটি আজকে আমার জেনেটিক্স এর ক্লাস। আর এটার সাথে জেনেটিক্স কিন্তু ইটসেলফ, জেনেটিক্স কিন্তু এটার সাথে বায়োটেকনোলজি যে জিনিসটা আছে এটা কিন্তু রিলেটেড এবং রিলিভেন্ট। বায়োটেকনোলজির যে কোশ্চেন গুলো আছে, যেমন ধরেন এখন আপনাকে যদি বলে প্রশ্ন আসে যে বাংলাদেশের প্রথম জিএমও ফসলের নাম লিখুন, তো বাংলাদেশের প্রথম জিএমও ফসল হচ্ছে কিন্তু আপনার কি বিটি ব্রিঞ্জাল। তো বিটি ব্রিঞ্জাল কত সালে ইয়ে হয়েছে, বিটি ব্রিঞ্জালের আপনার ইয়ে কি আপনার কোন অর্গানিজম থেকে বিটি ব্রিঞ্জাল আপনার তৈরি করা হয়েছে, বেসিলাস থুরিনজিয়েন্সিস থেকে আপনার ব্যাকটেরিয়া থেকে আপনার জিন ট্রান্সফার করা হয়েছে আপনার ইয়েতে বেগুনের ক্ষেত্রে ব্রিঞ্জাল। তো এটার আপনার সুবিধা কি অসুবিধা কি, আপনারা জানেন যে বিটি ব্রিঞ্জালের সুবিধা হচ্ছে যে এটা আপনার কি করে, এটা আপনার ইনসেক্ট রেসিস্টেন্ট, কারণ আমার বেগুনের প্রচুর ইনসেক্টিসাইড লাগতেছে। তো এই জিনিসগুলো আপনাদের এই যে মুখস্থ করে ফেলাও কিন্তু আপনার সহজ আছে। তারপরে আপনার জিওমো রিলেটেড যেসব ইয়ে আছে, ইদানিং ক্রিসপার সিস নাইন, এটা নিয়ে অনেক আপনার কথাবার্তা হচ্ছে, এবং এটা কিন্তু আসে, হোয়াট ইজ ক্রিসপার সিস নাইন, এটা কয়েকবারই আসছে। তো আমরা একটু দেখি। তো এটা একটা রেস্ট্রিকশন এনজাইম, ওই ডিএনএ বা জিন কাটার ক্ষেত্রে এটা ইউজ করে। ওকে, একটু জাহিদ একটু বলো। এটা আমি স্যার, এটা একটা ন্যাচারাল সিজর বলা হয় আর কি। আমাদের যে জিনের জিনের যে কোড গুলো আছে, যে অংশটা আমি কাটবো ওইটা, এই ক্ষেত্রে আছে এই এই এনজাইমটা ইউজ করতে হয়। আচ্ছা, তো এই ক্রিসপার কাস নাইন বলা হয় না, দেখো ক্রিসপার কাস নাইন ইজ এ জিনোম এডিটিং টুল, মানে এটাকে জিনোম এডিটিং টুল, মানে এক কথায় জেনেটিক্যালি মডিফিকেশন করার জন্য, জিএমও করার জন্য এটা একটা টুল দ্যাট ইজ ক্রিয়েটিং এ বাজ ইন দ্য সায়েন্স ওয়ার্ল্ড। ইট ইজ এ ফাস্টার, চিপার এন্ড মোর অ্যাকুরেট দেন প্রিভিয়াস টেকনিক অফ এডিটিং টুল। স্যার, হ্যাঁ বলো। স্যার দেখা যাচ্ছে না, শুধুমাত্র ফোল্ডার গুলো দেখা যাচ্ছে।
ও, দেখা যাচ্ছে না না? আচ্ছা, একটু দাঁড়াও। এখন দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তো দেখো যে CRISPR Cas9, it is a genome editing tool that is creating a batch in the science world. It is faster, cheaper, and more accurate than previous techniques of editing DNA and has a wide range of potential application. তো CRISPR Cas9 কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমাদের এখান থেকে দেখতে হবে। আমি নিজে কিছু বুঝি না, তোমরা একটু ভালো করে বুঝে নিবা এটা কিভাবে ডেভেলপ হলো, এটা কে ডেভেলপ করছে, ইমপ্লিমেন্টেশনটা কি। এই জিনিসগুলো আমি তোমাদের শীট দিয়ে দিব, হ্যাঁ। এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তোমাদের আমাদের মানে আমার নলেজ সীমিত জেনেটিক্সে, আমি অনেক কিছু স্কিপ করে গেলাম, কিন্তু তোমাদেরকে এই জিনিসগুলো স্কিপ করলে তোমরা ভালো করতে পারবে না। সো তোমাদের সাথে আজকে আমার যে বিষয়গুলো নিয়ে কথা বলার ছিল, সেই কথাগুলোর মধ্যে আমাদের জেনেটিক্স এর মধ্যে জেনেটিক্স এর টার্মিনোলজি, তারপরে জেনেটিক্স এর যে টুকিটাকি ইনফরমেশন যেগুলো আছে, যেমন ক্রোমোজোম নাম্বার, তারপরে হচ্ছে বিভিন্ন রেশিও গুলো আসে, তারপরে যেমন ম্যান্ডেলের সূত্রগুলো আসে, তারপরে হচ্ছে যে তোমার পলিপ্লয়েডি এই রিলেটেড জিনিসগুলো আমাদের বিভিন্ন সময় আসে। তো এই জিনিসগুলো আমাদের জেনে রাখতে হবে। পাশাপাশি আমাদের বায়োটেকনোলজি রিলেটেড যেসব টার্মিনোলজি আছে, যেমন ধরো যে বায়োটেকনোলজি ল্যাবে আমরা কি করি, যে তোমার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করি, তারপরে ডিএনএ তোমার জেল ইলেকট্রোফোরেসিস রান করা হয়, জেলের মধ্যে ডিএনএ রান করা হয়। এটা করতে গেলে কি কি ধাপ আছে, কিভাবে তোমার ইলেকট্রোফোরেসিস করা হয়, এখানে যে জেল ব্যবহার করা হয়, কিসের জেল ব্যবহার হয়, অ্যাগার জেল ব্যবহার করা হয়, এই অ্যাগারটা কোত্থেকে আসে, তারপরে কত টেম্পারেচার এটা করা হয়, অ্যানোডে কি কোন দিকে যায়, ক্যাথোডে কি ডিএনএ যায় কিনা, তারপরে অ্যানোড থেকে কি গ্যাস উৎপন্ন হয়, ক্যাথোডে কি উৎপন্ন হয়, কালার গুলো কি হয়, তারপরে পিসিআর এর ধাপগুলো কি কি, অ্যানিলিং কিভাবে হয়, তারপরে রেপ্লিকেশন কিভাবে হয়, কত ডিগ্রি টেম্পারেচারে হয়, এই জিনিসগুলোই আমাদের জেনেটিক্সে বেশি আসে। তো মোটামুটি আর এটার পাশাপাশি তোমরা অবশ্যই এটা মানে যে বলছি বারবার, যে ডেফিনেশন গুলো mRNA এর সংজ্ঞা আসলো, টিআরএনএ এর সংজ্ঞা আসলো, আরএনএ এর সংজ্ঞা আসলো, রাইবোজোমাল আরএনএ এর সংজ্ঞা আসলো, তারপরে ইয়ার সংজ্ঞা আসলো যে কি বলে ট্রান্সডাকশন কি, ট্রান্সলেশন কি, এই সংজ্ঞাগুলো আসে, রেগুলার আসে। সো এই জিনিসগুলো যদি তোমরা দেখে রাখো, জেনেটিক্স থেকে ভালো করবা। এখন আমি তোমাদেরকে ওই রেকর্ড ক্লাস দিয়ে দিব, শিট দিয়ে দিব, এগুলো প্লাস হচ্ছে তোমাদের বই, তোমাদের ইয়ে টিয়ে মিলে তোমরা একটা ভালো জায়গায় যেতে পারবা। সো জেনেটিক্সটা আমার জন্য, মানে আমি সরি আবারও বলছি যে জেনেটিক্সটা নিয়ে আমি আরো ডিটেল কথা বলা উচিত ছিল, বাট আমার সীমাবদ্ধতার কারণে আমি বলতে পারছি না। তো তোমরা এটা দেখে নিবা, তারপরে যদি কোনো গ্যাপ থাকে আমরা তো আছি, আমাদের গ্রুপে যদি প্রশ্ন করো আমরা সবাই মিলে এটাকে আবার সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারো কোনো কথা আছে? স্যার একটা কোশ্চেন ছিল। বলো বলো হোসেন। এই যে সরিষার তেলে তো স্যার ক্ষতিকর উপাদান আছে, তো তাহলে সরিষার তেল তো মোটামুটি খাওয়া যাবে। এছাড়া স্যার যে সয়াবিন তেল বা অলিভ অয়েল, তো এই তেলগুলোর মধ্যে কোন তেলটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো খাওয়া? সানফ্লাওয়ার অয়েলটা সবচেয়ে ভালো। সানফ্লাওয়ার অয়েলটা সবচেয়ে ভালো। সরিষার তেলের মধ্যে কিছু কি লিনোলিক অ্যাসিড আছে, তারপরে কি কি যেন আছে তোমার, হ্যাঁ। তো তোমার ওটা ক্ষতিকর, কিন্তু যে মাত্রায় আছে তোমার, ওই মাত্রায় আমরা সারা জীবনে খাইলেও ওটা আমাদের শরীরে খুব বেশি ক্ষতি করবে না। এটা বিদেশি কিছু প্রোপাগান্ডা আছে বাংলাদেশে, সয়াবিন তেলের বাণিজ্য মানে ব্যবসা বাণিজ্য হারানোর ভয়ে তোমার এই মানে তারা ই করছে যে আমাদের সরিষার তেলে কি আছে, তারপরে তোমার খেসারি ডালে আছে কি আছে, কোনটার মধ্যে প্রোস্টিক অ্যাসিড আছে, কোনটার মধ্যে হাইড্রোজেন সায়ানাইড আছে, তারপর লিনোলিক অ্যাসিড আছে, এই জিনিসগুলো তোমার প্রচার টচার করে। দেখো খেসারি তেল বাংলাদেশে একটা সময় বাংলাদেশে পেঁয়াজ টিয়াজ সবকিছুতে খেসারি তেল ব্যবহার করা হতো, সেটাকে রিপ্লেস করে তোমার এখন বিদেশি অ্যাঙ্কার ডাল যেটাকে, সেটাকে তোমার ই করছে, যেটা নাকি তারা ঘোড়াকে খাওয়ায়। আবার সরিষার তেলকে রিপ্লেস করে তারা সয়াবিন তেল দিচ্ছে। এখন মানুষ কিন্তু আবার সরিষার তেলেই ঝুঁকতেছে। সো এই জিনিসগুলো নিয়ে ওরিড হওয়ার কিছু নাই, এটাতে যে মাত্রায় থাকে সেটা অনেক সেফ মাত্রা। এবং এটা একটা মানুষ টোটাল লাইফে যদি সরিষার তেল খায়, তাহলে তার এটা নিয়ে খুব বেশি সমস্যা হবে না। অন্য কেউ কোনো প্রশ্ন? তাহলে আমাদের গত দুইটা ক্লাস, আজকে ক্লাস বাদে গত দুইটা ক্লাসে আমাদের ক্লাস নেওয়া হয়েছিল মূলত এগ্রিকালচার এক্সটেনশন, এগ্রিকালচার ফরেস্ট্রি, এগ্রিকালচার কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, তারপরে হচ্ছে এগ্রিকালচার ইকোনমিক, তারপরে হচ্ছে আহ এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স, এগ্রিকালচারাল ম্যাথ। তো ওই কয়েকটা সাবজেক্ট থেকে আমরা একটা পরীক্ষা নিব, সেটা আমরা
শুক্রবারে, হ্যাঁ শুক্রবারে নিতে পারি পরীক্ষাটা। শুক্রবারে আমরা পরীক্ষাটা নিই, নিলে তারপরে জেনেটিক্সটা একটাই, জেনেটিক্সের পরীক্ষা একটা, মানে ইভেন জেনেটিক্সে দুইটা পরীক্ষা দেওয়া দরকার। তো যাই হোক আমরা জেনেটিক্সে একটা পরীক্ষা দিব পরে, আপাতত আমরা ওই পরীক্ষাটা ইয়ে করি, আর আমি তোমাদের সাথে শেয়ার করি জেনেটিক্স আস্তে 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 তোমরা কভার করবা। কারো কোনো কথা না থাকলে আমরা শেষ করব। আর কালকে ক্লাস নিশ্চিত ভাবে হচ্ছে না, শুক্রবারে ক্লাস হচ্ছে না, মানে কালকে বুধবার, বৃহস্পতিবারে ক্লাস হচ্ছে না। শুক্রবারে পরীক্ষা শেষে ক্লাস হবে কি হবে না এটা আমি পরে জানাবো তোমাদেরকে গ্রুপে, কিন্তু পরীক্ষা ইনশাল্লাহ হবে শুক্রবারে। কারো কোনো কথা আছে? ওকে, ঠিক আছে, তাহলে আমি রেকর্ডগুলো দিয়ে দিব, তোমরা একটু দেখো আর জেনেটিক্স নিয়ে একটু ডিটেইল স্টাডি করবা। আশা করি যে তোমাদের ইয়ে হবে না, প্রবলেম হবে না। গুড নাইট।